নমস্কার বন্ধুরা। আচ্ছা, এখন আমি তোমাদের এই আরআরবি এনটিপিসির যে সেটটা আছে, তো এখান থেকে আমি তোমাদের অঙ্কগুলো করে এক এক করে দেখাবো। ঠিক আছে? তো 41 থেকে অঙ্কগুলো আছে, তো আমি চেষ্টা করছি যত বেশি সম্ভব একটা ভিডিওর মধ্যে করে দেওয়ার। তো তোমরা এই ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে শেষ অবধি। তো আমি তোমাদের এখানে অঙ্কের যে ট্রিক্সগুলো বলে দেবো, সেগুলো একটু তোমরা ভালো করে খাতায় নোট ডাউন করে নেবে। ঠিক আছে? এগুলো তোমাদের আপকামিং ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি, মিসলেনিয়াসের যে প্রিলিমিনারি আছে, সেখানে তোমাদের 25খানা অঙ্ক করতে হবে। 25 দুগুণে 50 নাম্বার আছে। ঠিক এই ধরনের এই প্যাটার্নেরই অঙ্ক আসবে। তো তোমরা একটু প্রথম থেকে শেষ অবধি দেখো। দেখো কী বলেছে প্রথম অঙ্কটা। বলেছে যে 62 কিলোমিটার ও 40 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে দুটি ট্রেন পরস্পরের বিপরীতে আসছে। 18 সেকেন্ডে তারা একে অপরকে অতিক্রম করে। তাহলে একটি ট্রেনের দৈর্ঘ্য বলেছে 250 মিটার, তাহলে অন্য ট্রেনটির দৈর্ঘ্য কত? তো খুব ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে বলেছে যে একে অপরের বিপরীত দিকে যাচ্ছে। একে অপরের বিপরীত দিকে যাচ্ছে মানে একে অপরের দিকে আসছে। কিন্তু কেমন বিপরীত দিক? মানে এখানে একটা ট্রেন ধরো এইভাবে আসছে, আর একটা ট্রেন এইভাবে আসছে, মানে একে অপরের দিকে আসছে। তো এখানে আমরা জানি যে ট্রেন দুটো যদি একই ডাইরেকশানে যেত, তাহলে তাদের রিলেভেন্ট যে আলটিমেট যেটা ভেলোসিটি হতো, সেটা কত হতো না, দুটো থেকে বড়োটার থেকে ছোটোটা মাইনাস হতো। কিন্তু যেহেতু তারা বিপরীত দিকে আসে, তাহলে কী হচ্ছে, দুটো ভেলোসিটি যোগ হয়ে যাবে। এখানে 62 আর 40-এ এখানে অ্যাকচুয়াল যে ভেলোসিটি বা অ্যাকচুয়াল বেগটা হবে কত না, 62 + 40 102 কিলোমিটার। তাহলে অ্যাকচুয়াল স্পিডটা কত হবে? অ্যাকচুয়াল স্পিড ইকুয়াল টু 62 + 40 কিলোমিটার পার আওয়ার ইকুয়াল টু 102 কিলোমিটার পার আওয়ার। তাহলে এটা 102 কিলোমিটার প্রতি ঘন্টা। এবার এইটাকে আমি কি করব না, মিটার পার সেকেন্ডে আমাদের নিয়ে যেতে হবে, কারণ এখানে চেয়েছে দেখো যে অন্য ট্রেনটির দৈর্ঘ্য কত, আমাদের মিটারে চেয়েছে, কিন্তু সেই মিটার পার সেকেন্ডেই আনতে হবে আলটিমেটলি। তাহলে এখানে দেখো কিলোমিটার প্রতি ঘন্টায় আছে, তাহলে মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে গেলে আমাদের কী করতে হয় না, 5-এর 18 দিয়ে আমাদের গুণ করতে হবে। তাহলে 5-এর 18 দিয়ে গুণ করতে গেলে আমাদের কী হবে এখানটায় না, এটা হাফ হয়ে যাবে 9, এটা হয়ে যাবে 51। ঠিক আছে? এটা হাফ 9, এটা 51। তাহলে 5কে 51 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 5-5-এ 25, 5-একে 5, 255 মিটার যাচ্ছে। অর্থাৎ ট্রেনটি 255 মিটার যায় 9 সেকেন্ডে, মানে মিটার পার সেকেন্ড হয়ে গেল। তার মানে দেখো উপরে মিটার, নিচে সেকেন্ড, মানে 255/9 হয়ে গেল। তাহলে 255 মিটার যায় 9 সেকেন্ডে। এবার দেখো এখানে বলে দিয়েছে যে ট্রেনটা 18 সেকেন্ডে একে অপরকে অতিক্রম করছে। তার মানে একে অপরকে অতিক্রম করছে মানে কি, মানে ট্রেনটা যে দুটো ট্রেনের একটা ট্রেন আরেকটা ট্রেনকে অতিক্রম করছে, মানে ট্রেনটা নিজের দৈর্ঘ্য প্লাস অপর ট্রেনের দৈর্ঘ্য অতিক্রম করছে। তার মানে দেখো 18 সেকেন্ড অতিক্রম করছে। তো তার মানে এখানে দেখো 9 সেকেন্ডে 255 মিটার যাচ্ছে, তাহলে 18 সেকেন্ডে কত যাচ্ছে? তাহলে 9 সেকেন্ডে যদি 255 যায়, 18 সেকেন্ডে ডবল যাবে। কারণ দেখো একে 2 দিয়ে গুণ করলে আমরা কি জানি না, 9 গুণ 2 করলে 18 আসছে। তাহলে 255 গুণ 2 করবো আমরা, অর্থাৎ 255কে 2 দিয়ে গুণ করলে আমাদের কত আসছে না, 510 আসছে। ঠিক আছে? 18 সেকেন্ডে। তাহলে 18 সেকেন্ডে যায় 510 মিটার। এবার দেখো এখানে কি বলেছে, একটা ট্রেনের দৈর্ঘ্য বলেছে 250 মিটার, তাহলে অপর ট্রেনের দৈর্ঘ্য কত? তার মানে এখানে তো এই 18 সেকেন্ডে 510 মিটার যাচ্ছে, মানে 18 সেকেন্ডেই কিন্তু দুটো ট্রেনের মোট লেন্থটা ক্রস করছে। তাহলে দুটো ট্রেনের মোট লেন্থ যদি 510 আর সেখানে যদি একটা যদি বলে দেয় 250 মিটার, তাহলে আরেকটা কত হচ্ছে, এই 510 মাইনাস তোমার 250 করতে হবে না, তাহলে কত হচ্ছে, 260 হচ্ছে। তাহলে আরেকটা ট্রেনের লেন্থ হচ্ছে 260 মিটার। তাহলে দেখো অঙ্কটা কত তাড়াতাড়ি হয়ে গেল। মানে এখানে যদি আমার করাতে তোমাদের বোঝানোর জন্য সময় লাগলো, কিন্তু এই অঙ্কটা আমার কাছে মুখোমুখি হয়ে যেত। তো তোমরাও এই প্রসেসগুলো অ্যাপ্লাই করলে দেখবে একদম মুখোমুখি হয়ে যাবে। ঠিক আছে? তো একটা জিনিস মনে রাখবে, কিলোমিটার প্রতি ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে নিয়ে আসতে 5-এর 18 দিয়ে গুণ করতে হয়, আর মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার প্রতি ঘন্টায় নিয়ে যেতে গেলে এর উল্টো দিয়ে, মানে হচ্ছে 18/5 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে? আচ্ছা, পরের অঙ্কটা আসা যাক। এখানে বলেছে প্রতিটি ব্লকের পরিমাণ 15 বলছে প্রতিটি ব্লকের পরিমাণ 15 সেন্টিমিটার গুণ 12 সেন্টিমিটার গুণ 20 সেন্টিমিটার এমন কাঠের নিরেট ঘনক তৈরি করতে কতগুলি কাঠের ব্লকের প্রয়োজন হবে? তো দেখো এখানে যা অঙ্কটা যেটা বলেছে যে এক একটা ব্লক বলে দিয়েছে 15 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার আর 20 সেন্টিমিটার। তো এই রকম যখন বলে দেবে তোমরা কী করবে, তো এখানে
বলছে এমন কাঠের নিরেট একটি ঘনক একটা নিরেট ঘনক তৈরি করতে হবে, তাহলে কতগুলো কাঠ লাগবে, ঠিক আছে। মানে এবার দেখো এটা এখান থেকে আমাদের যেটা করতে হবে যে মানে একটা আয়তনের একটা কিন্তু একটা কনসেপ্ট আসবে। তাহলে আমরা সবার আগে কী করবো, এই 15, 12, 20 হচ্ছে আমরা লসাগু করে নেবো। তো দেখো মুখোমুখি হয়ে যায়, এদের লসাগু কিন্তু 60 হচ্ছে। দেখো সবচেয়ে বড়োটাকে ধরে গুনতে থাকি, 20 একে 20, 20 দুগুণে 40, 40কে 12 না 15 কোনোটা দিয়ে যায় না। আবার 3 কুড়ি 60 করলে দেখো 20 দিয়েও যায়, 15 দিয়ে যায়, 12 দিয়ে যায়, তাহলে 60 হচ্ছে, তাই না। তাহলে এখানে যদি 60 হয় তাহলে এখানে আমরা কি করব, তাহলে দেখো লসাগু 60 হচ্ছে, তো তার মানে এক একটা বাহুর দৈর্ঘ্য আমি 60 করে ধরে নেবো। এবার দেখো এবার আমাদের কী করতে হবে, একটা ঘনক বানাতে হবে। তাহলে ঘনক বানাতে গেলে আমাদের কি করতে হয় না, বাহুকে 60 গুণ 60 আছে না, তাহলে হচ্ছে আমরা জানি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলেই তো একটা ঘনক হবে, ঠিক আছে। এবার এখানে কি বলেছিল দেখো, তাহলে কতগুলি কাঠের ব্লকের প্রয়োজন হবে। এবার দেখো তাহলে আমাদের কী করতে হচ্ছে, এই 60কে এবার আমাদের এই যে মোট আয়তন, ঠিক আছে, তাকে আমরা যদি এইটা দিয়ে ভাগ করি, যদি 15 গুণ 12 গুণ 20 দিয়ে ভাগ করি, তাহলে এখানে কত হচ্ছে, 3, 5, 4, ঠিক আছে, 4 5 20, 3 কুড়ি 60। তার মানে মনে রাখবে এই যে টোটাল আয়তনটা দিয়ে আর এই যে ব্লকগুলোর গুণফল করলে, এটা ভাগ করলে যে সংখ্যাটা পাওয়া যায় এটাই হবে কি না এই কাঠের ব্লকের সংখ্যা, ঠিক আছে। তাহলে 60 হচ্ছে, এখানে 60খানা কাঠের ব্লক লাগবে, কেমন। আচ্ছা, তারপরে বলেছে দেখো, তামা ও দস্তার মিশ্র ধাতুতে 40% তামা আছে এমন 90 কিলোগ্রাম মিশ্র ধাতুতে আরও কত কিলোগ্রাম তামা মেশালে তামার পরিমাণ 46% হবে। দেখো এই অঙ্কটা কিন্তু দুভাবে করা যায়। একটা কিনা আমরা ক্লাস 8-এ যে প্রসেসটা, 8, 9-এ যে প্রসেসটা আছে সেখানে আমাদের এরম 90 কিলোগ্রামের 40% করে যদি আমরা করি তাহলে 36 একটা হচ্ছে, আর একটা 54 হচ্ছে। তারপর আবার কি বলেছে, এই মিশ্র ধাতুতে আরও কত কিলোগ্রাম তামা মেশালে বলেছে। তো দেখো ওইভাবে যদি আমরা করতে চাই তাহলে কিন্তু একটু আমাদের অঙ্কটা সময় বেশি লাগবে, সে মানে বড় হয়ে যাবে, সময় বেশি লাগবে। সেক্ষেত্রে তোমরা কী হবে, অন্য অঙ্কগুলো করা তোমাদের সময়টা পাবে না। তাহলে এখানে একটু আমাদের অ্যালিগেশন মেথডটা দিতে হবে। দেখো 40% নিট তামা আছে, ঠিক আছে, বলছে তামা ও দস্তার মিশ্রণে, তাহলে 40% তামা আছে, তাহলে নিট তামা তো এক জায়গায় 40%, তাহলে আমি নিট তামাটা আমি ধরি একটা জায়গায় 40, তাহলে আরেক জায়গায় দেখো তাহলে টোটাল 100 হবে, কেমন। এক জায়গায় যদি নিট 40% হয় তাহলে এবার যেটা হচ্ছে মিক্সচার, যেটা মানে নিট যেটা 40% আর মিক্সচারটা কত, মিক্সচারটা টোটাল 100%। এবার এখানে দেখো বলছে আরও এই যে 90 কিলোগ্রাম মিশ্র ধাতুতে আরও কত কিলোগ্রাম তামা মেশালে তামার পরিমাণ 46% হবে। তাহলে আরেক জায়গায় দেখো এই 40% আর এখানে হচ্ছে 100% যেটা আছে, আরেক জায়গায় 46% বলে দিয়েছে না, তাই না। তাহলে আমি কি করব, এখান থেকে এই যে অ্যালিগেশন মেথডটা মেরে দিলে তাহলে 6 হচ্ছে, এখান থেকে এটা বিয়োগ দিয়ে দিলে তাহলে 54 হচ্ছে। এবার দেখো রেশিওটা কত হচ্ছে, 6 9 54, 6 1 6। তাহলে আমাদের চেয়েছে এখানে দেখো যে আরও কত কিলোগ্রাম তামা মেশালে, বলছে আরও কত কিলোগ্রাম তামা মেশাতে হবে, তাহলে কত হবে, 46% হবে। তাহলে কতর মধ্যে, 90 কিলো, এমন 90 কিলোগ্রাম মিশ্র ধাতুতে। তাহলে এখানে যেটা আমাদের চেয়েছে যে 90 কিলোগ্রাম মিশ্র ধাতুতে আরও কত কিলোগ্রাম তামা, হ্যাঁ তামাটা চেয়েছে আমাদের। তাহলে দেখো যে 90 কিলোগ্রামের মধ্যে তাহলে তামা চেয়েছে, তাহলে এইখানে এটা কী করবে তোমরা, 90 কিলোগ্রাম তো বলেছে, 90 কিলোগ্রামে তাহলে 90 গুণ 1-এর 9 করে দেবে, ঠিক আছে। এই একটা ওপরে 9টা নিচে করে দেবে, তাহলে 9 10 90, 10 1 10, তাহলে হচ্ছে এটা কত হচ্ছে না 10 কিলোগ্রাম এই তামা মেশাতে হবে, ঠিক আছে। তাহলে তোমরা এই অ্যালিগেশন মেথডটা এখানে করে দেবে, ঠিক আছে। এই যে নিট তোমরা দিয়ে দেবে, আর মিক্সচারটা টোটাল কত আছে, তারপরে 46 বলেছিল, সেই 46 তোমার হচ্ছে
পার্সেন্টেজটা আছে, তো সেই 46%টাকে তোমার হচ্ছে যে আমরা অ্যালিগেশন মানে যেটাকে মানে আলটিমেট যেটা পাই ওখান থেকে মাইনাস করে, তাহলে 100 থেকে 46 বাদ দিয়ে 54, আর এখানে 46 থেকে 40 বাদ গেলে 6, এই রেশিওটা দিয়ে দেবে। আর হচ্ছে এখানে কতটা অ্যামাউন্ট আছে 1-এর 9 করে দিলে 9 কাটাকুটি করে 10-এ 10। আচ্ছা, তারপরে বলেছে যে একটি নল 50 মিনিট একটি চৌবাচ্চা পূর্ণ করতে পারে। একটি ছিদ্র চৌবাচ্চাটিকে 150 মিনিটে খালি করতে পারে। তাহলে দেখো, একটা নল কিনা 50 মিনিটে একটি চৌবাচ্চাকে পূর্ণ করে আর একটা ছিদ্র 150 মিনিটে খালি করে, তাহলে চৌবাচ্চাটি কতক্ষণে ভর্তি হবে? খুব ভালো করে বুঝবে কিন্তু অঙ্কটা। তার মানে এখানে দেখো এফিসিয়েন্সি রেট কার বেশি? এখানে দেখো এফিসিয়েন্সি রেট তার মানে যে খালি করছে তার বেশি না যে ভর্তি করছে তার বেশি? দেখো, যে 50 মিনিটে কাজটা করে দিচ্ছে নিশ্চয়ই তার এফিসিয়েন্সি রেট বেশি, আর যে 150 মিনিটে কাজটা মানে সম্পন্ন করছে তার এফিসিয়েন্সি রেট কম। তার মানে নিশ্চয়ই চৌবাচ্চাটা বলছে কতক্ষণে ভর্তি হবে। ঠিক আছে, তো এখানে বলেছে যে চৌবাচ্চা পূর্ণ করতে পারে কিন্তু ছিদ্র চৌবাচ্চাটিকে, তাহলে চৌবাচ্চাটি এখানে যেটা আমাদের করতে হবে যে দুটো একসাথে বলেছে, তো একসাথে কাজ বলেছে এখানে, সেটা কোথাও মেনশান করে দেয়নি, কিন্তু অঙ্কটা সেটা ছাড়া আর তো কোনো কিছু চাওয়ার কোনো প্রশ্ন নেই, এখানে বিষয় নেই কোনো। তাহলে যাই হোক, এখানে যেটা বলেছে যে একসাথে খুলে দিলে কতক্ষণে চৌবাচ্চাটি কতক্ষণে ভর্তি হবে। তাহলে কিছু না, দেখো যার এফিসিয়েন্সি রেট বেশি তার রেসিপ্রোকাল থেকে আমরা যার এফিসিয়েন্সি রেট কম তাকে মাইনাস করে দেবো। মানে 1-এর 50, 1-এর 150 ইকুয়াল টু করলে কত হচ্ছে 150। তার মানে এখানে দেখো 3 থেকে 1 যাবে 2, ঠিক আছে, আর 3-150 হচ্ছে 150, 3 আর 1, 3 থেকে 1 যাবে 2, কাটাকুটি করলে কত হচ্ছে 1-এর 75। তার মানে এটাকে উল্টে দেবো, 1-এর 75টাকে উল্টে দিলে তাহলে 75 হচ্ছে মিনিট হচ্ছে, ঠিক আছে। 75 মিনিট মানে কত? মানে 1 ঘন্টা 15 মিনিট, ঠিক আছে। তাহলে 1 ঘন্টা 15 মিনিট দেখি অপশানে আছে নাকি? হ্যাঁ, এই যে 1 ঘন্টা 15 মিনিট আছে, বিতে আছে, ঠিক আছে। আচ্ছা, তারপরটা বলেছে দেখো √ওভারের মধ্যে 1 - sin স্কোয়ার থিটা আর ভাগ 1 - cos স্কোয়ার থিটা। এই অঙ্কটা একদম মুখে মুখে হয়, দেখো তোমরা কিন্তু এটা নিজেরাই পারবে, যারা একটু ত্রিকোণমিতি জানো তারা কিন্তু মুখে মুখে করে দেবে। দেখো √ওভারের মধ্যে 1 - sin স্কোয়ার থিটা, মানে এখানে 1 - sin স্কোয়ার থিটা মানে কি cos স্কোয়ার থিটা, আর 1 - cos স্কোয়ার থিটা মানে কি sin স্কোয়ার থিটা। তাহলে sin স্কোয়ার থিটা বাই cos স্কোয়ার থিটা মানে কত হচ্ছে? তার মানে এখানে cos স্কোয়ার থিটা, এটা তো তোমাদের লিখে দিলে তোমাদের সুবিধা হবে। এই যে √ওভারের মধ্যে 1 - sin স্কোয়ার থিটা ভাগ sin স্কোয়ার থিটা ভাগ 1 - cos স্কোয়ার থিটা, ঠিক আছে, √ওভারের মধ্যে। তাহলে 1 - sin স্কোয়ার থিটা মানে কত হচ্ছে? cos স্কোয়ার থিটা। তাহলে cos স্কোয়ার থিটা ভাগ 1 - cos স্কোয়ার থিটা মানে কি? তাহলে sin স্কোয়ার থিটা। তাহলে √ওভারের মধ্যে দেখো cos স্কোয়ার থিটা ভাগ sin স্কোয়ার থিটা, তাহলে cos স্কোয়ার থিটা বাই sin স্কোয়ার থিটা, ঠিক আছে। এবার আমরা কি জানি না, cos স্কোয়ার থিটা বাই sin স্কোয়ার থিটা হচ্ছে cot স্কোয়ার থিটা, কারণ sin বাই cos যদি tan হয় তাহলে cos বাই sin তো তার উল্টো হয় cot স্কোয়ার থিটা। তাহলে √ওভারের মধ্যে cot স্কোয়ার থিটা, তাহলে রুট তুলে দিলে স্কোয়ারটা উঠে যায়, তাহলে cot থিটা হচ্ছে অ্যান্সার হবে, cot থিটা। দেখো এখানে অপশানে দেওয়া আছে এই cot থিটা, ঠিক আছে। তারপরে বলেছে 8 সেন্টিমিটার গুণ 6 সেন্টিমিটার গুণ 2 সেন্টিমিটার মাপের একটি আয়তকার বাক্সের মধ্যে রাখা সবচেয়ে বড় মাপের পেন্সিলের দৈর্ঘ্য কত হবে? দেখো 8 গুণ 6 গুণ 2 বলেছে, তার মানে এখানে একটা আয়তকার বাক্স, মানে এটা আয়ত ঘনাকার বলেছে। হ্যাঁ, আয়ত ঘন হবে কিন্তু, মানে এটা একটা তোমার হচ্ছে আয়ত ঘনকাকৃতি একটা বাক্স আছে। তাহলে দেখো যে যখন মানে এটা সমকোণী চৌকোণের কথা বলেছে, ঠিক আছে। তো 8 গুণ 6 গুণ 2 মানে দেখো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বলে দিয়েছে। তো এই রকম অঙ্কের ক্ষেত্রে এর যে সূত্রটা হয়, মানে এখানে যেটা সর্বোচ্চ মাপের পেন্সিলটা রাখা যাবে সেটা মানে কিন্তু এই আয়ত ঘনকার যে পাত্রটা আছে তার কোণাকুণি, মানে তার কর্ণটা বার করতে বলছে, ঠিক আছে। এটা ঠিক এরকম ড্রয়িংটা এরকম হবে।
এরকম একটা বাক্স আছে, ঠিক আছে? তো বাক্সের এই কোণ থেকে এই কোণ, মানে এই কোণ থেকে এই কোণ একটা তোমার হচ্ছে একটা, তুমি একটা পেন্সিল রেখেছো, তাহলে সেই পেন্সিলে মাপ কত হবে? দেখো এইটার সূত্রটা যেটা হয় √ওভারের মধ্যে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার, মানে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার, ঠিক আছে? তাহলে এখানে আমাদের কত কত আছে? তাহলে এটা আমাদের কী করব না, 8 6 2 আছে, 8 6 আর 2 আছে, তো 28 64, 6 6 66, 2 2 4, তাহলে 28 64 প্লাস 6 6 36 প্লাস 2 2 4, অর্থাৎ √ওভারের ভেতরে 64 আর 36 যোগ করলে কত হচ্ছে আমাদের? 100 হচ্ছে। দেখো 100 আর সঙ্গে 4 যোগ করলে 104 হচ্ছে না? এটা 64 আছে, 64 36 আর 4 মানে 104। তাহলে 104কে আমরা যদি ভাঙি কী কী বাঁচি? দেখো 2 দিয়ে হলে 52, 2 দিয়ে হলে 26, 2 দিয়ে হলে 13। তার মানে দেখো 3টে 2 আর 13র গুণফল। তারপরে 3টে 2কে আমরা যদি এরম করি, দুটো 2কে 2 দুগুণে 4 নিয়ে নিই, 3 3 আচ্ছা 3 3 8 8 13 7, হ্যাঁ, তাহলে আর এদিকে তাহলে 13 গুণ 2, 13 দুগুণে 26, মানে এখানে আমাদের কীরকম হতো? 2 গুণ 2 গুণ 2 গুণ 13 হতো। এই যে দুটো 2 বাইরে চলে গেছে, দুটো 2 বাইরে 4 হয়ে গেছে, 13 দুগুণে 26 পড়ে আছে, তাহলে 4√26 হচ্ছে অ্যান্সার হবে। আচ্ছা না একটু আমার একটু বলার ভুল হলো। এখানে দুটো 2-এর জন্য একটা 2 বাইরে যাবে, আমার মাথায় গেছে। তাহলে এখানে দুটো 2-এর জন্য একটা 2 বাইরে যাবে, এটা হচ্ছে 2√26 হবে, আর একটা 2 পড়ে থাকবে, তাহলে ইকুয়াল 2√26, ঠিক আছে? 2√26 হবে। দেখো এখানে বলেছে যে বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে, ঠিক আছে? বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে ও সরল সুদের হারে, মানে ইয়ারলি 8% ইন্টারেস্ট আছে, একটা কম্পাউন্ড ইন্টারেস্ট, একটা সিম্পল ইন্টারেস্ট বলে দিয়েছে। তাহলে 2 বছরের যে দুটো সুদের পার্থক্য 25 টাকা 60 পয়সা, তাহলে আসল কত? দেখো এই অঙ্কটা তোমরা যদিও অনেকে এগুলো জানো জিনিসটা, যে এগুলোর সূত্র হয়, তো তবুও যারা জানো না আমি তাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি। দেখো যারা জানো না তারা কি করবে, যে একবার একটা আসলকে প্রিন্সিপালকে পি ধরে একবার একটা বার করবে সিম্পল ইন্টারেস্টে, i = PTR/100 করে, আবার কম্পাউন্ড ইন্টারেস্টে তোমরা কী করবে, p × 1 + R/100t করে বার করবে। তো এই করে মাইনাস করে তারপরে 25 টাকা 60 পয়সা করবে। তো এটা করতে অনেক সময় লাগে, তোমরা কিন্তু পরীক্ষার হলে কখনোই এই প্রসেস করতে যাবে না। করতে গেলেই মনে রাখবে ওই অঙ্কটাই তোমাদের মরণ ফাঁদ হবে, একদম পুরো পরীক্ষাটা একদম মায়ের ভোগে চলে যাবে, ঠিক আছে? তো অঙ্কটা তোমরা কী করবে না, এর একটা কমন সূত্র আছে। দেখো অঙ্কটা কমন সূত্র হচ্ছে, যখন তোমাদের একটা সেম রেট অফ ইন্টারেস্ট বলে দিয়েছে আর ডিফারেন্স বলে দিয়েছে, তো এর একটা সূত্র হয়, সেটা হচ্ছে S/D = 100/R এর হোল স্কোয়ার। অর্থাৎ S ফর সাম মানে হচ্ছে মূল যে টাকাটা, মানে আসল, D ফর ডিফারেন্স, ওদের রেট অফ, ওদের যে অ্যাকচুয়াল ইন্টারেস্টের ডিফারেন্স, মানে সুদের পার্থক্য, আর ওপরে উপরে 100, মানে 100 নিচে আর এর স্কোয়ার। তার মানে আমাদের সামটা তো জানি না, আমাদের তো চেয়েছে তো সেটা সামটা, যে আসল কত হচ্ছে আসল, তাহলে আসলটা ধরে বার করব। আসল আমরা সামই রেখে দিলাম, আর ডিফারেন্সটা আমাদের বলে দিয়েছে তো, যে এই যে 25 টাকা 60 পয়সা, 2 এ 5 25 টাকা 60 পয়সা, আর এখানে আমাদের বলে দিয়েছে, দেখো 100² R², 100 মানে কত, এই দুটো শূন্য তো 4টে, 100² মানে 10,000, আর এখানে R², R² এর মানে তো বলে দিয়েছে, আটটা হচ্ছে 8% আমাদের রেট অফ ইন্টারেস্ট বলে দিয়েছে, তার মানে 28 64 হবে, ঠিক আছে? তাহলে এখানে আমাদের দেখো সাম ইকুয়াল টু কী দাঁড়াচ্ছে না, সাম ইকুয়াল টু এইটা দিয়ে গুণ করে 64 দিয়ে ভাগ করতে হবে। তাহলে দেখো এই যে সাম বাই ডিফারেন্স ইকুয়াল টু 100/R এর হোল স্কোয়ার মানে কত, তাহলে সাম বাই তোমার 25 টাকা 60 পয়সা ইকুয়াল টু 10,000/64। তাহলে আমরা সামটাকে আমরা কী লিখতে পারি, এই দুটোকে গুণ করলে কি পাবো? দেখো যদি এই দুটো পয়েন্টকে সরিয়ে দিই, ঠিক আছে, 25 টাকা 60 পয়সা, তাহলে দুটো শূন্য বেরিয়ে যাচ্ছে, তারপর আরও দুটো শূন্য যুক্ত হচ্ছে,
তাই না? তাহলে 2560 এটার জন্য কিন্তু আমাদের দেখো দুটো শূন্য বেরিয়ে যাচ্ছে, আবার দুটো শূন্য যেহেতু আছে তাহলে আমরা এখানে এই দুটো শূন্যকে আমরা 64 দিয়ে ভাগ করব। ঠিক আছে, এটা তোমরা একটু গুণ করে দেখে নিও, ওরকমই আসবে। তো এখানে 64কে যদি আমরা করে দেখি, দেখো 28টি 64 এটা মুখে মুখে হয়ে যায়। দেখো 64কে না তোমরা মুখে মুখে করে নেবে। 64কে দেখো 4 দিয়ে গুণ করে দেখো তো কত হচ্ছে। 64 দুগুণে 128, 128 দুগুণে 256 না, তাহলে ডাইরেক্ট 4 দিয়ে 256 যাচ্ছে। তারপরে কটা, 1, 2, 3টে শূন্য আছে, তার মানে সাম ইকুয়াল টু 4000 হলো, অর্থাৎ হচ্ছে আসল কত 4000 টাকা। দেখো 4000 টাকা আছে। ঠিক আছে, আচ্ছা এই অঙ্কটা আমি করবো না, এই অঙ্কটা তোমরা করে আমাকে কমেন্টে অ্যান্সারটা বলবে কত হচ্ছে। x² - 8x + 15 = 0 এই সমীকরণটির বীজদ্বয় কী হবে। দেখো এটা খুব সোজা অঙ্কটা যারা দ্বিঘাত সমীকরণ বা যারা ক্লাস 7-এর তোমরা যে মিডল টার্ম ফ্যাক্টর করেছো তাদের কাছে কিন্তু অঙ্কটা একদম মানে ক্লাস 7-এর অঙ্ক যারা করে তারা কিন্তু পারবে। যে এই 15টাকে তোমরা কী করবে, 15টাকে ভাঙলে 5 × 3 = 15, 5 × 3 = 8 করে আর এক্স কমন নিয়ে যেটা আসবে। তো আমি তবুও বলবো যে যদি সেই প্রসেসে তোমাদের অঙ্কের স্পিড থাকে তো ওই প্রসেসেই করো, আদারওয়াইজ তোমরা অপশান টেস্ট করে করবে। কেমন, এটা দেখো ax² - bx + c = 0 আছে দ্বিঘাত সমীকরণ। তো এই দ্বিঘাত সমীকরণের তাহলে আমাদের বীজগুলো বার করতে বলেছে, মানে এক্সের মান। তো এক্সের জায়গায় পুট করে দেখবে 2, 3, 6, 5, 3, 5, 8, 5 এরকম পুট করে করলেই তোমরা পেরে যাবে। ঠিক আছে, এই অঙ্কটা কিন্তু আমি তোমাদের কমেন্টের জন্য আমি ছেড়ে দিলাম অঙ্কটা। ঠিক আছে, আচ্ছা দেখো এখানে বলেছে যে 49-এরটা 731 × 739 এর সঙ্গে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। দেখো এই অঙ্কটা কিন্তু যারা সূত্র জানবে না তাদের কাছে অঙ্কটা খুবই কঠিন, প্রায় ছেড়ে দেওয়ার মতো অবস্থা হবে। কিন্তু সূত্র জানলে কিন্তু অঙ্কটা 1-2 সেকেন্ডের মধ্যে হয়ে যাবে, 1 থেকে 2 সেকেন্ডের মধ্যে। তো এই ধরনের অঙ্ক যখন বলে দেবে যে এই দুটো ডিজিট বলে দিয়েছে, দেখো দুটো বড় বড় ডিজিট বলেছে, তো 731 × 739 এই ডিজিটটার সাথে কত যোগ করলে যোগফল একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। কিচ্ছু করবে না, যখন এরকম দেওয়া থাকবে এই দুটোকে মাইনাস করে দেবে, এই দুটোকে মাইনাস করে 2 দিয়ে ভাগ করে তার স্কোয়ার করে দিলে অ্যান্সার এসে যাবে। মানে যে উত্তরটা হবে 739 - 731, 739 - 731, এই যে 739 - 731/2 হোল স্কোয়ার। তাহলে 739 থেকে 731 গেলে কত হচ্ছে, তাহলে 8/2 কত হচ্ছে 4, 4 স্কোয়ার 4, 4 16 হচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে অ্যান্সার হবে তোমাদের 16। তারপরের অঙ্কটা দেখো মুখোমুখি হয়ে যাবে। এই অঙ্কটা দেখে নাও, একটি নির্বাচনে একজন প্রার্থী মোট ভোটের 40% ভোট পেয়েছে এবং সে 298 ভোটে পরাজিত হয়েছে। তাহলে নির্বাচনে মোট কতগুলি ভোট পড়েছিল। এগুলো দেখো আমরা যখন ছোটোবেলায় করতাম কিন্তু অনেক বড় বড় করে লিখে করতাম। তো যাক তোমাদের মিসলেনিয়াস মেন্স তোমরা যদি দিতে যাও তখন কিন্তু তোমাদের একটু লিখেই করতে হবে। কিন্তু আপাতত আমরা প্রিলিমসটা নিয়ে খাটছি, তো প্রিলিমসে আমাদের লিখে করার কথা ভাবলে হবে না, আমাদের হচ্ছে শর্টকাট প্রসেসটাই করতে হবে। তো এতে তোমরা যারা শর্টকাট প্রসেসটা মানে খুব ইজিলি করে নিতে পারবে তাদের কাছে দেখবে ডেসক্রিপটিভ মানে লিখে করাটাও কিন্তু খুব একটা কঠিন কাজ হবে না, মানে সময় সাপেক্ষ ব্যাপার হবে না। দেখো এখানে বলেছে যে নির্বাচনের একজন প্রার্থী মোট ভোটে 40% ভোট পেয়েছে, তারপরেও সে 298খানা ভোটে হেরেছে। এবার খুব ভালো করে দেখো, তার মানে এই তো পরাজিত প্রার্থী, তার মানে যে বিজিত প্রার্থী, যে বিজেতা, যে জিতেছে সে হচ্ছে 60% ভোট পেয়েছে, এবার 40% ভোট পেয়েছে। তার মানে দুজনের মধ্যে ভোটের পার্সেন্টেজে মানে ডিফারেন্স কত হচ্ছে, 20% ভোট তো কম পেয়েছে যে বিজেতা, তার থেকে 20% ভোট তো যে হেরে গেছে সে পেয়েছে, 20% কম ভোট পেয়েছে। তাহলে দেখো আবার 298% ভোটের কথা বলেছে, 298খানা ভোটে হেরেছে সেটা বলে দিয়েছে। তার মানে তো সেই 20% ভোটের মানই তো হচ্ছে 298, সেই 20% মানে 60 - 40 = 20%। তাহলে এই 20%টাই তো 298,
এবার আমাদের চেয়েছে কি নির্বাচনে মোট কতগুলো ভোট পড়েছে, একদম সোজা দেখো 20%-এর মান যদি আমাদের 298 হয় তাহলে 100%, মানে মোট ভোটের মান চেয়েছে। একে 5 দিয়ে গুণ করলে 100 আসছে, মানে ওই 100%, আর একে 5 দিয়ে গুণ করে দাও। একে মানে এইকে যে এই যে 20%, তো 20% যদি 298 হয় তাহলে 100% কত হচ্ছে, মানে এটার সাথে 5 যদি গুণ করো তাহলেই তো 100 হচ্ছে। আবার 298-এর সাথে যদি 5 গুণ করো তাহলেই তো তোমার মোট ভোটারের মানটা বেরোচ্ছে। তো এটাকে 298টাকে 300 ধরে নাও, 300কে 5 দিয়ে গুণ করে 1500, আবার 5 দুগুণে 10 বিয়োগ করে দাও, তাহলে 1500 থেকে 10 বিয়োগ করে দিলে 1490 হচ্ছে। ঠিক আছে, তাহলে 1490 হচ্ছে মোট ভোটার। ঠিক আছে, তারপর বলেছে যে এ একটি কাজ 20 দিনে করতে পারে, 4 দিন কাজ করার পর এ চলে গেলে বি বাকি কাজ 12 দিনে শেষ করতে পারে। তাহলে সম্পূর্ণ কাজ শেষ করতে কত দিন লাগবে? খুব ভালো করে দেখো, এখানে এ বলেছে যে উড়ে যাচ্ছে, এ 20 দিনে কাজ করতে পারে, তাহলে এর এফিসিয়েন্সি হচ্ছে 20 দিন। এবার 4 দিনে বলেছে যে এ 4 দিন কাজ করেছে, তাহলে 4 দিন কাজ করার পর চলে যাওয়ার পর বি হচ্ছে বিকে হ্যান্ড ওভার করে দিয়ে গেছে এবং বি সেটা 12 দিনে শেষ করেছে। তাহলে দেখো এ যদি 20 দিনে এক অংশ করে, এ আমরা কি দেখছি, এ 20 দিনে যদি এক অংশ করে তাহলে 4 দিন কাজ করেছে, তো তাহলে 4টা 20-র কত ভাগ? দেখো 1/5 ভাগ না, 20কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলেই তো 4 হচ্ছে, তার মানে তো 5 ভাগ হয়েছে, তো তার মানে মোট কাজটার 1/5 ভাগ করে দিয়ে গেছে, মানে 20% করে দিয়ে গেছে এ। তাহলে 1/5 ভাগ যদি করে দিয়ে যায় এবং বি বলছে বাকি কাজটা 12 দিনে শেষ করে, তার মানে দেখো এবার তার মানে 20% যদি এ করে দিয়ে গেছে তাহলে বাকি আছে কত, বাকি কত আছে, বাকি হচ্ছে তাহলে দেখো 100 বিয়োগ 20, মানে হচ্ছে 80% কাজ হচ্ছে বিকে করতে হয়েছে। এবার 80%কে আমরা জানি, এটা আমাদের মুখস্থ রাখতে হবে, 4/5 মানে 80। তোমরা না এই 100%, এই যে মানে হচ্ছে 20%, 80%, 70%, 60%, এগুলোর ভগ্নাংশের একটু রেটটা তোমরা মানে যে চারটা ওটা একটু মুখস্থ করে নেবে, কারণ পরীক্ষার হলে এটা জানা থাকলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। তাহলে 80% মানে আমরা জানি 4/5 অংশ করেছে। ঠিক আছে, তাহলে 4/5 অংশ করছে কত দিনে? 12 দিনে। তো এবার তাহলে এক অংশ করবে কত দিনে? তাহলে 12 গুণ 5/4, 3/5 15 দিনে, অর্থাৎ বি 15 দিনে কাজটা শেষ করবে। ঠিক আছে, তাহলে অঙ্কটা তাহলে দেখো এটা মুখোমুখি কিন্তু হয়ে যায় অঙ্কটা। ও দেখো 80% কাজ যদি 12 দিনে করে, তারপরে কাজটাকে দেখো তুমি যে 80% মানে কত, তার হচ্ছে মানে 5 ভাগের মধ্যে 4টে পার্ট, 5টা পার্টের মধ্যে 4টে পার্ট করেছে হচ্ছে 12 দিনে। এবার 12কে 4 দিয়ে মানে 4টে পার্টে ভেঙে নাও 3 দিন, তার মানে দেখো ও মানে এক একটা পার্ট মানে 20% করে, মানে 20% যদি 3 দিনে করে, মানে 80% মানে কী হচ্ছে আমাদের হচ্ছে 100কে যদি সমান 5টা ভাগে ভাঙি তাহলে 20 করে, তাহলে হচ্ছে 4 20 80। তো আবার দেখো এখানে এই 12কে যদি 4টে পার্টে ভাঙি তাহলে 3 করে আসছে না, 12 সমান কত হচ্ছে, 12 = 3 + 3 + 3 + 3, এরকম। তাহলে 20 তো তোমার দাঁড়াচ্ছে হচ্ছে 3, তার মানে 80 তো করে দিয়েছিল 12 দিনে, তাহলে আরও 20 মানে হচ্ছে 100 করবে, তাহলে 12 × 3 = 15 দিনে হচ্ছে, মুখোমুখি হয়ে যায়। আচ্ছা, এই অঙ্কটাও কিন্তু আমি করবো না, এই অঙ্কটা তোমরা নিজে নিজে করবে, এটা খুব সোজা অঙ্ক। 1/x = 4 ও 1/y = 7 হলে x + y কত? দেখো 1-এর x যদি 4 হয় তাহলে x কত হচ্ছে, 1-এর 4 হবে না, আর 1-এর y 7 হলে y সমান হচ্ছে 1-এর 7 হবে, তাহলে 1-এর 4 + 1-এর 7 করে যেটা আসছে সেটা অ্যান্সার হবে। এটা তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাবে কত অ্যান্সার হচ্ছে। এবার বলেছে যে x-এর 20%, দেখো x-এর 20%, ঠিক আছে, x-এর 20%, না সরি x-এর 10%, y-এর 20% হলে তাহলে তাহলে y/x-এর মান কত? আচ্ছা, একটু বলেছে যে x-এর 10% = y-এর 20%, তাহলে
ওয়াই ইস টু আমাদের এক্স চেয়েছে, এই যে ওয়াই ইস টু এক্স চেয়েছে, এক্সের 10%, ওয়াইয়ের 20%, তাহলে দেখো এটা মুখোমুখি হয়ে যাবো, কথা আমি বলে দিচ্ছি কী হবে। দেখো এক্সের 10% ইকুয়াল টু ওয়াইয়ের 20%, এই পার্সেন্ট দুটোকে আউট করে দাও, দেখো 10x ইকুয়াল টু 20y হচ্ছে। এবার এই দুটোকে ভেঙে দাও, এক্স ইকুয়াল টু 2y হচ্ছে, দেখো এক্স ইকুয়াল টু 2y হচ্ছে না, তাহলে এক্স ইস টু ওয়াই সমান কত হচ্ছে, 2:1 হচ্ছে, তাহলে ওয়াই ইস টু এক্স সমান কত হচ্ছে, 1:2, 1-2, তাহলে এখানে কত হচ্ছে অ্যান্সার, 1:2। এবার বলেছে দেখো 9 জন লোক 8 দিনে একটি কাজ শেষ করতে পারে, কিন্তু 3 দিন পরে 6 জন লোক আরও যুক্ত হলে বাকি কাজটি কত দিনে শেষ হবে। দেখো এই অঙ্কটা মনে রাখবে, এই ধরনের অঙ্কে এই যে এতদিনে এতজন করছে, এতদিন পর এতজন চলে গেল, এতদিন যুক্ত হলো, এর কিচ্ছু না, একটা কমন সূত্র আছে, m1d1/w1 ইকুয়াল টু m2d2/w2। এই সূত্রটা করলেই তোমরা অঙ্ক শেষ করে দিতে পারবে। m1d1/w1 ইকুয়াল টু m2d2/w2, এই যে সূত্রটা, ঠিক আছে, এই যে m1d1/w1 m2d2/w2, এটা মাথায় রাখবে, এই সূত্রটা মাথায় রাখবে। তো এখানে 9 জন লোক 8 দিনে কাজটা শেষ করছে, কিন্তু 3 দিন পর 6 জন লোক আরও যুক্ত হলো। এবার দেখো 3 দিন পরে, তার মানে 3 দিন পর তো 6 জন লোক যুক্ত হয়েছে, তাহলে বাকি কাজটি কত দিনে শেষ হবে, খুব ভালো করে ভাবো। দেখো 9 জন লোক 8 দিনে করছে এক অংশ কাজ, কেমন, তাহলে এখানে এক অংশ কাজ তো 8 দিনে হচ্ছে, এবার 3 দিন পরে, এবার তাহলে 3 দিনে তো এই 9 জন করে দিয়েছে, আবার যখন 3 দিন পর 6 জন যুক্ত হচ্ছে, তাহলে 3 দিনে তো করে দিয়েছে, তাহলে 8 দিনে যদি এক অংশ কাজ হয়, তাহলে 3 দিনে কত অংশ কাজ করেছে, তাহলে 8 দিনে যদি এক অংশ কাজ হয়, তাহলে 3 দিনে, তাহলে 3-এর 8 অংশ কাজ ওরা করে দিয়েছে। এবার দেখো তাহলে কত অংশ কাজ বাকি আছে, তাহলে 1 মাইনাস 3-এর 8, তাহলে 8 থেকে 3 যাবে 5-এর 8, তাহলে 5-এর 8 অংশ কাজ বাকি আছে, ঠিক আছে। এই অঙ্কটা, এই রেস্ট ওয়ার্ক হচ্ছে 5/8 পার্ট। তাহলে এখানে কী চেয়েছে, তাহলে 9 জন করে, তাহলে দেখো এই সূত্রে বসাই, 9 জন 8 দিনে করছে এক অংশ কাজ, কেমন, এবার 3 দিন পরে 6 জন লোক আরও যুক্ত হয়েছে, তাহলে 3 দিনে আর কোনো ম্যাটারটা থাকলো না এখানে, কারণ 3 দিনের কাজটা আমরা এখানে 3 দিনের ম্যাটারটা এখানে শেষ করে দিয়েছি। এখন বাকি আছে 5-এর 8 অংশ কাজ, এই যে এখন বাকি আছে কত না, 5-এর 8 অংশ কাজ বাকি আছে। হ্যাঁ, এবার বলেছে যে তাহলে এটা 6 জন লোক আরও যুক্ত হয়েছে, তো তাহলে এখানে আগে কতজন ছিল, 9 জন ছিল, এখন 6 জন, 9-6 15 জন লোক যুক্ত হয়েছে, তাহলে আমাদের কত দিনে বাকি কাজটা শেষ হবে, এই যে D2, তাহলে আমরা D2টা চেয়েছে, D2টা এখানে রেখে দিলাম, D2। এবার আমাদের কী হবে, এখানে কাটাকুটিটা হবে, তাহলে 3 তিরিকে 9, 3 5-এ 15, কেমন, তাহলে এখানে 5 কেটে যাবে, তাহলে 1-এর 8 এখানটায় আছে, অর্থাৎ 3 8 24 ইকুয়াল টু আমাদের D2 × 8, এই যে D2 বাই, এই যে D2 বাই 1-এর 8 আছে, এটা 1 আছে, 1-এর 8 আছে, তার মানে এটা ঘুরে গেলে কী হবে, D2-র সাথে গুণ হবে, D2 × 8, 8 3-এ 24, D2 মানে 3 দিন, তার মানে দেখো তাহলে যে কত দিনে, 3 দিনে কাজটা শেষ হবে, ঠিক আছে। দেখো এখানে 3 দিন আছে, ঠিক আছে। আচ্ছা, এখানে আমাদের তারপরের অঙ্কটা বলেছে যে একটি সুষম চতুস্তলকের প্রতিটি ধারের দৈর্ঘ্য 6 সেন্টিমিটার হলে সমগ্র তলের ক্ষেত্রফল কত। এটা কিছু না, দেখো এটা √3/4 × বাহু স্কোয়ার করে না তোমরা করে দাও। দেখো সুষম চতুস্তলক বলেছে, তার মানে চতুস্তলক মানে তার 4টে তল আছে, ঠিক আছে, 4টে তল আছে, আর এক একটা তলের মনে রাখবে সমগ্র তলের ক্ষেত্রফল √3/4 × বাহু স্কোয়ার, √3/4 × বাহু স্কোয়ার।
তাহলে এক একটা তলের ক্ষেত্রফল কত হচ্ছে না √3/4 √3/4 ইন্টু বাহু স্কোয়ার কত হচ্ছে, বাহু হচ্ছে 6 আছে, 6 স্কোয়ার মানে 36 গুণ এরকম 4টে চতুস্তলক মানে 4টে তল বলেছে, তাহলে 4 4 কেটে গেল। তাহলে দেখো এখানে অ্যান্সার হচ্ছে √3 36কে √3 দিয়ে গুণ করলে যেটা হচ্ছে তাহলে 36√3। দেখো 36√3 আছে কি না, হ্যাঁ 36√3 আছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এর পরের অঙ্কগুলো আমি তোমাদের এর পরের আরেকটা ভিডিওতে করছি, কারণ এখানে আমাদের পেজটা শেষ হয়ে গেছে। তো ঠিক আছে, আমি তাহলে এইখানে তাহলে 55 অবধি করালাম, তাহলে 56 থেকে শুরু করে আমি পরের ভিডিওতে তোমাদের এই যেখানে জিআই শুরু হচ্ছে সেই অবধি মানে এই 70 অবধি করিয়ে দেবো। ঠিক আছে, চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে।